diagram of all types of DC মেশিন লিখবো আমি, কারণ মেশিন বললে আসলে সব চলে আসে। জেনারেটর এবং মোটর, যদি কোশ্চেন জেনারেটর বলে তাহলে কারেন্টের ডিরেকশন একদিকে দিবেন, মোটর বললে কারেন্টের ডিরেকশন উল্টো দিকে দিবেন। তো ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কয় ধরনের ইকুইভ্যালেন্ট সার্কিট শিখছি? আমরা 5 ধরনের শিখছি, তাই না? তো 5 ধরনের মধ্যে প্রথমে ছিল সেপারেটলি এক্সাইটেড, আর এক ধরনের হলো সেলফ এক্সাইটেড। যদি ব্রড স্কেলে ভাগ করি, সেলফ এক্সাইটেড এর মধ্যে ছিল আবার হচ্ছে কি শান্ট, সিরিজ, আর ছিল কম্পাউন্ড। কম্পাউন্ডের মধ্যে ছিল শর্ট শান্ট এবং হলো লং শান্ট। ওকে, তো কোশ্চেন যদি এরকম বলে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম অফ অল টাইপ অফ ডিসি মেশিন, তাহলে কিন্তু সবগুলোই আঁকতে হবে। তো প্রত্যেকটা জন হয়তো 1 মার্ক করে, 4টা 4 মার্ক বা 5টায় 5 মার্ক এরকম করে। আচ্ছা, তারপরে ইকুইভ্যালেন্ট সার্কিট শিখলাম। ইকুইভ্যালেন্ট সার্কিট শেখার পরে আমরা ম্যাথে চলে গেছিলাম, তাই না? ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আচ্ছা, ম্যাথে যাওয়ার আগে এখানে আমরা আরেকটা বিষয় দেখছিলাম যে টার্মিনাল ভোল্টেজ যেটা হয় জেনারেটরের, টার্মিনাল ভোল্টেজটাকে কি কি প্যারামিটার চেঞ্জ করে কন্ট্রোল করা যায়, মানে টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোল মেথড। সেখানে আমরা রেজিস্ট্যান্স কন্ট্রোল করা শিখছি, ফ্লাক্স কন্ট্রোল করা শিখছি, বিভিন্ন ধরনের কি কি ভাবে উৎপাদিত ভোল্টেজের পরিমাণ বাড়ানো অথবা কমানো যায়, টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোল। তো কোশ্চেনটা এরকম, পয়েন্ট বলছিলেন শুধুমাত্র 2টা পয়েন্ট দিয়ে। 2টা পয়েন্ট দিয়ে বলছিলাম। হ্যাঁ, 2টা পয়েন্ট দিছিলেন যে এই শ্যাফটে কন্ট্রোল করে, আর একটা হচ্ছে ফিল্ড রেজিস্ট্যান্স কন্ট্রোল করে। 2টা জাস্ট লিখে আচ্ছা, দিছিলেন, ওইভাবে কি পয়েন্ট ঠিক করে আছে। লিখে? হ্যাঁ, পয়েন্ট করে লিখবেন, জাস্ট ছোট ছোট করে পয়েন্ট করে লিখবেন। ওই তো কোনটা বাড়লে কোনটা বাড়তেছে ওই প্রপোর্শনাল সম্পর্কটা দিয়ে লিখবেন, মানে ইএ ইকুয়াল টু কে ফাই এন ফর্মুলাটা দিয়ে লিখবেন, যেখানে ফাই কে ভেরি করা হচ্ছে যায়, এবং হচ্ছে আমরা যে কি ইএ ইকুয়াল টু কে ফাই ওমেগা এন, না তো ওমেগা এন কি ছিল? ওমেগা এন ছিল আমাদের রোটেশনাল স্পিড। তো আপনি লিখবেন যে রোটেশনাল স্পিড তো সব কেসে ভেরি করা যায় না, তাহলে কি ভেরি করার অপশন থাকবে? অপশন থাকতেছে হলো ফ্লাক্স ভেরি করা। ফ্লাক্স ভেরি করলে কি হবে? কারেন্ট ভেরি হবে। কারেন্ট ভেরি হলে টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোল, ওই ফর্মুলাটা বা সমীকরণটা লিখে দেখাবেন যে এটা বাড়লে এটা বাড়তেছে সমানুপাতিক সম্পর্ক দিয়ে, ইএ ইকুয়াল টু কে ফাই এন, যেভাবে দেখাইছিলাম আর কি ক্লাসের মধ্যে। এটা খুবই ছোট কোশ্চেন, মানে একটা কোশ্চেনের জাস্ট একটা টুকরা পার্ট, জাস্ট একটা অংশ। তো এটা অনেক বড় করে লিখতে হবে এরকম কিছু না। এক্সপ্লেন দ্য টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোল মেথড, terminal voltage control method of shunt DC and DC generator। স্লাইডেও এটা একটা আলাদা টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোলের একটা স্লাইড আছে। আর হচ্ছে যদি স্লাইড না করতে চান তাহলে আপনি এটা খুবই ইজি অ্যাক্সেসেবল, আপনি বইতেও পাবেন, গুগলও করতে পারেন। জাস্ট ওই 2টা পয়েন্টই পাবেন। এখন কেমনে লিখবেন আপনি পরীক্ষার খাতায় এক্স্যাক্টলি সেটা আপনি স্লাইড দেখলে বুঝবেন, অথবা আপনি নিজের মতো করে গুগল করতে পারেন, তাহলে বুঝবেন। আর ক্লাসে আমি যেভাবে লিখছি ওভাবে লিখলেও হবে, কারণ এটা খুবই সংক্ষিপ্ত কোশ্চেন। আমি তো বারবার বলতেছি যে একটা বড় কোশ্চেনের জাস্ট একটা পার্ট। তো বড় কোশ্চেনটা ধরেন 4 মার্ক, তো বাকিটা 3 মার্ক ক্যারি করতেছে, এটা 1 মার্ক ক্যারি করতেছে, এরকম আর কি। আচ্ছা, গেল এটা টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোল গেল। জেনারেটরের মধ্যে আর কি পড়ছিলাম আমরা? আচ্ছা, আরেকটা জিনিস পড়ছিলাম, সেটা হলো আর্মেচার রিঅ্যাকশন কি জিনিস। তো একটা ডিফাইন, প্রমাণ পড়াইছিলেন স্যার, ওইটা একটা। হ্যাঁ আসতেছি, আগে ছোট কোশ্চেনগুলো শেষ করে নিই। হ্যাঁ, ডিফাইন আর্মেচার রিঅ্যাকশন অফ ডিসি মেশিন। ওই যে আর্মেচার রিঅ্যাকশনটা কিভাবে হয়, আমরা এটা আনওয়ান্টেড একটা জিনিস যেটা আমাদের ফিল্ডকে হ্যাম্পার করে, মনে আছে? মানে হচ্ছে আমাদের যে মেইন ফিল্ড থাকে, তারপরেও সার্কিটের মধ্যে থেকে যখন উইন্ডিং এ কারেন্ট ফ্লো হয় তখন সেখানে একটা আনওয়ান্টেড ফিল্ড তৈরি হয়। তো সেই ফিল্ডটা আমার মেইন ফিল্ডকে ডিস্টর্ট করে বা মেইন ফিল্ডের একটা অংশকে অপোজ করে, যার কারণে আমার মেইন ফিল্ড কমে যায়। আর আমার মেইন ফিল্ড যদি কমে যায় তাহলে আমার কি হয়, ওভারঅল প্রোডাকশনের উপরে সেটা এফেক্ট ফেলে। মেইন ফিল্ড কারেন্ট কমা যাওয়া মানে কি? মানে ফ্লাক্স কমে যাওয়া। ফ্লাক্স কমে, কারণ ফ্লাক্স তৈরি হয় কি দিয়ে? ফ্লাক্স মানে কি? ফ্লাক্স তৈরি হয় হচ্ছে আইএফ। আইএফ সমানুপাতিক হলো ফাই এর। কারণ ফিল্ড কারেন্ট যত পরিমাণে আপনি বাড়াবেন, ফ্লাক্স সেই পরিমাণে বাড়বে অথবা কমবে। তো ওইটাই আর কি, আর্মেচার রিঅ্যাকশনটাকে এভাবে আপনি ডিফাইন করতে পারেন। আর ছোট কোশ্চেন কিছুই নাই, আমি দেখতেছি না। প্রত্যেকটা ছোট কোশ্চেনই কোনোটাই 2 মার্কের উপরে আসলে না। তো এটা ওইটুকু লিখলে, পরিমাণ লিখলেই হবে, আননেসেসারি অনেক বড় জিনিসপত্র লেখার কোনো দরকার নাই। আচ্ছা, আর মোটরের জাস্ট একটা জিনিস আছে, সেটা হলো ব্যাক ইএমএফ। 6 নাম্বার, ডিফাইন ব্যাক ইএমএফ অফ ডিসি
শেষ। এইটুকুই হচ্ছে আমাদের কোশ্চেনের ছোট অংশগুলো, মানে হচ্ছে 2 মার্কের অংশগুলো, তার মধ্যে অনেকটা 2 মার্ক নাই, অনেকটা 1 মার্কের মাত্র। হ্যাঁ, সো এই আর কি। এবারে আসেন বড় যে প্রুফ টাইপের জিনিসপত্রগুলো। আচ্ছা, আমি একটু লিখে দেই এখানে। এটা হলো শর্ট কোশ্চেনস। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে ডিরাইভেশন। কয়টা করছি বলেন? একটাই তো করছিলাম স্যার, বড়। আচ্ছা, তাহলে একটাই থাক। কি পড়ছিলাম সেখানে? পড়ছিলাম হচ্ছে প্রমাণ করতে হবে যে টোটাল ইনডিউসড ভোল্টেজ ফর এ রোটেটিং লুপ ই ইনডিউসড ইকুয়াল টু, কি ছিল সমীকরণটা মনে আছে কারো? 2/পাই ফাই ওমেগা এম। পাই ওমেগা, হ্যাঁ। আচ্ছা, তো আমি ওইটাই লিখে দিচ্ছি এখানে, যদিও ওটা লেখা একটু কঠিন, ইকুয়েশন দিয়ে লিখতে হবে। এই টোটাল দিয়ে লিখে দিলেই না, হয় না। আচ্ছা, কপি করতে চাইছিলাম। তাহলে আমি লিখি যে টোটাল ইনডিউসড ভোল্টেজের ফর্মুলা ডিরাইভেশন। টোটাল ইনডিউসড ভোল্টেজ ফর্মুলা ডিরাইভেশন। এটাকে আমরা প্রকাশ করি ই ইনডিউস দিয়ে, তাই না? বা শেষে যে যোগ করতেছিলাম ওই যে এ বি বি সি সি এ সেগমেন্ট করে, মনে আছে? এই টোটাল বের করতেছিলাম। আচ্ছা, তো ডিরাইভেশন কি আর ছিল কোনো? আই গেস না, তাই না? একটাই ছিল স্যার। একটাই ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের সকল ধরনের ডিরাইভেশন মানে লেখালেখির কোশ্চেন শেষ। এবারে হলো ম্যাথ। কয়টা ম্যাথ করছি ইন টোটাল? 7টা। 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5। কয়টা বললেন আপনারা? আমাদের তো 4টা করাইছিল। স্যার 7টা। 7টা, এক্স্যাক্টলি 7টাই করানো হয়েছে। আচ্ছা, তো এখন আমি বলি ম্যাথগুলো কি কি ছিল। ম্যাথগুলো আসলে প্রত্যেকটা ম্যাথ অনেক সোজা ছিল এবং প্রত্যেকটা ম্যাথ আমরা করতেছিলাম ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে। তো ম্যাথগুলো আপনারা একটু নিজেদের খাতায় দেখেন, আমি বলতেছি। সেটা হচ্ছে আমাদের এরকম একটা ম্যাথ ছিল, একটা লং শান্ট কম্পাউন্ড জেনারেটর ছিল। তার শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্স ইনক্লুডিং ব্রাশ, কমিউটেটর, উইন্ডিং রেজিস্ট্যান্স, সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স, সব রেজিস্ট্যান্স দেওয়া ছিল। তো আমাকে বলতেছিল যে ক্যালকুলেট দ্য ভোল্টেজ, মানে ইনডিউসড ভোল্টেজটা ডিটারমাইন করতে বলছিল। সেটা থেকে মানে ইনডিউসড যে ভোল্টেজটা সেটা বের করতেছিলাম আর কি। মনে পড়ছে ম্যাথটা কোনটা? তো কি বিষয় ক্লাসে, এই জন্য হচ্ছে আমি আপনাদের ম্যাথ লিখে লিখে পড়াইছি বোর্ডে। ঠিক আছে, লং সংকেতটা। হ্যাঁ, লং শান্ট স্যার এরকম কম্পাউন্ড, ম্যাথ অনেকগুলোই আছে। লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। একটা লং শান্টে করাইছিল, একটা শর্ট শান্টে করাইছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, লং শান্টের করাইছি, শর্ট শান্টের করাইছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেকটা ম্যাথে আমরা করতেছিলাম স্পিড বের করছিলাম, টর্ক, নিউটন মিটারে টর্ক ডেভেলপ করা শিখছি, তাই না? এই গেল 2টা ম্যাথ। তারপরে একটা ম্যাথ ছিল ডুপ্লেক্স ল্যাপ ওন্ড 6 পোল ডিসি মেশিন, মনে পড়ছে? যেটা থেকে আমরা কারেন্ট পাথ বের করতেছিলাম আর ইনডিউসড ভোল্টেজ বের করতেছিলাম। আচ্ছা, আর একটা ম্যাথ তারপরে করছিলাম যেটাতে আমরা ভোল্টেজ রেগুলেশন করছিলাম আর 2 ভোল্ট ব্রাশ ড্রপ ধরে নিতে বলছিলাম। আর একদম লাস্টের দিন একটা ম্যাথ করছিলাম, যে ম্যাথের 3টা পার্ট ছিল এবিসি, প্রত্যেকটায় হচ্ছে 100 এম্পিয়ার, 200 এম্পিয়ার, 300 এম্পিয়ার করে কারেন্ট বাড়তেছিল। কিছু মনে পড়তেছে? সেদিন একটা কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর একটা করাইছিলেন ওই যে। এক্স্যাক্টলি, জি স্যার, হ্যাঁ শেষ ক্লাস এটা না? হ্যাঁ একটা 100 অ্যাম্পিয়ার একটা 200 অ্যাম্পিয়ার দিয়ে বের করতে হবে। হ্যাঁ 100 এম্পিয়ার 200 এম্পিয়ার দিয়ে বের করতে বলছিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা,
তো আমি ম্যাথের ব্যাপারে যেটা বলবো যে হচ্ছে আপনারা ম্যাথগুলো যারা ওই কারো কারো খাতায় 7টা ম্যাথই আছে, কেউ আমাকে বললো কারো খাতায় 6টা ম্যাথ আছে। এই যে 7টা ম্যাথ, এখন এই 7টা ম্যাথ আপনারা সংগ্রহ করেন, গ্রুপের মধ্যে একজন ছবি তুলে দেন, 7টা ম্যাথই ক্লাসে কোশ্চেন লিখে করানো হয়েছে, ঠিক আছে? তো কোশ্চেন লিখে 7টা ম্যাথ করানো হয়েছে আপনাদেরকে, এই 7টা ম্যাথই পরীক্ষায় আসবে। তো 7টাই অ্যান্সার করতে হবে তা না, ম্যাথ 7টাই পরীক্ষার কোশ্চেনে থাকবে। যার যে কয়টা ইচ্ছা প্র্যাকটিস করতে পারেন বাসায়, পরীক্ষার হলে এই 7টাই থাকবে, তার মধ্যে থেকে আপনার যে কয়টা অ্যান্সার করতে ইচ্ছা হয় বা মানে করতে পারতেছেন সেই কয়টা অ্যান্সার করলেই হবে। আমার কথা বুঝতে পারছেন? মানে যে কয়টা ক্লাসে করাইছি সব কয়টাই কোশ্চেনে আছে। যদি কেউ পুরোটা করেন তাহলে সে ফুল মার্কস অ্যান্সার করতে পারবে। আর যদি কারো মনে হয় হ্যাঁ বলেন। এক একজনের সেকশন তো আলাদা। এখন দুইটা সেকশনে একই ম্যাথ করানো হয়েছে। স্যার আমাদের হচ্ছে স্যার বি গ্রুপের সেশন শেয়ার থেকে তো ম্যাথগুলো কালেক্ট করতে হবে স্যার আমাদের। আপনাদের দুইটা সেকশনেই সেম ম্যাথ করানো হয়েছে, কারণ আমি দুইটা সেকশনে করাই, আমি একই ম্যাথ দিছি আসলে দুইটা সেকশনেই। সো ম্যাথে আসলে কোনো সমস্যা নেই, হয়তো ভ্যালু একটু এদিক ওদিক, এক জায়গায় 220 আর এক জায়গায় 240 ভোল্ট এরকম পার্থক্য, বাট দুইটা জায়গাতেই ম্যাথ সেম। এবং প্রত্যেকেই ক্লাসে আমি তার মতো করে ম্যাথ করাইছি, মানে ওই সেকশনের অনুযায়ী। ভ্যালু পরিবর্তন হবে, তার মানে সবার ম্যাথ সেম। তো এখন কথা হচ্ছে এই ম্যাথগুলো আপনারা একটু সংগ্রহ করে নেবেন, কারণ ম্যাথগুলো আমি প্রতিদিন একটা একটা বই থেকে করাইছি আলাদা আলাদা ভাবে। ম্যাথগুলো স্লাইডে আছে, খুঁজে দেখতে হবে আপনাদেরকে, প্রত্যেকটা ম্যাথে স্লাইডে আছে, স্লাইডে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এই জন্য আমি বলি যে ক্লাসে নোট রাখা খুব ইম্পর্টেন্ট। ক্লাসে ছবিও তুলছেন অনেকে প্রত্যেকটা ম্যাথের, তো সেই হ্যাঁ, তো সেই ছবিগুলো একটু শেয়ার করে দিয়েন সবার সাথে। আর যদি চান যে না শেয়ার করবেন না, তাহলে সেটা আপনাদের ব্যাপার, বন্ধুদেরকে দেয়া ভালো। আসলে রোজা রমজানের মাস, অনেকের চাকরি ক্লাস করতে পারে না। আচ্ছা, যাই হোক, তো এবারে আসেন ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করছেন, স্যার অ্যাসাইনমেন্টের কি হবে? অ্যাসাইনমেন্টের আসলে কিছু হবে না। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা এই যে ম্যাথ কয়টা 7টা, এই 7টা ম্যাথ আপনি খাতায় লিখবেন পরীক্ষা প্র্যাকটিসের জন্য। ওইটা কোনায় নাম আইডি লিখে একটা কভার পেজ যদি আপনার কাছে থাকে অ্যাড করে দিয়ে স্ক্যান করে পাঠালেই হবে। কোনো A4 পেপারে লিখতে হবে না, আপনার যার যে পেপারে ইচ্ছা লিখে স্ক্যান করে পাঠালেই হবে। আমি পোর্টাল ওপেন করে দিব মানে অ্যাসাইনমেন্টের। তবে রিমাইন্ডার হচ্ছে অ্যাসাইনমেন্ট কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। স্যার আমি জানতাম না, আমি দিতে পারি নাই, এটা কিন্তু করা যাবে না। অ্যাসাইনমেন্ট আপনাকে দিতেই হবে, কারণ অ্যাসাইনমেন্ট ইজ দ্য কোশ্চেন। তো অ্যাসাইনমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, এবং এটা সাবমিট না করার জন্য আপনি যতখানি মার্ক কাটা যাও সেটা পাবেন। গতকালকে কোনো একটা সেকশনের মানে গত শুক্রবারে ডিউটি করতেছিলাম এক্সামের, তো একটা স্টুডেন্ট বললো স্যার আমি মিডে পাইছি 24, ফাইনালে পাইছি এত, কিন্তু আমার স্যার এ প্লাস আসে নাই। কেন এ প্লাস আসে নাই? সে একটা অ্যাসাইনমেন্ট জমা দেয় না 10 মার্কের, তো 10-এ সে 0 পাইছে। তো এটা করা যাবে না, আপনি জমা দিলে কমপক্ষে তো 8 পাবেন, ঠিক আছে? তো সবাই নিজ দায়িত্বে, আমি কিন্তু চাবো না, আপনি নিজ দায়িত্বে অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে দিবেন। এটা হলো ওয়ার্নিং, এবং বন্ধুদেরকেও জানাই দিবেন যে অ্যাসাইনমেন্ট মিস হয়ে গেলে কিন্তু পরে ওটা ওই যে স্যার হোয়াটসঅ্যাপে পাঠায় রাখছি অমুক কোনো সময়, ওগুলো হোয়াটসঅ্যাপই থেকে যায়, ওগুলো আর কখনো কাউন্ট হয় না। আসলে সমস্যা তো সেটা। তো আজকে রাত থেকেই মোটামুটি প্র্যাকটিস করেন। 7টা ম্যাথ তো সবাই লেখা শুরু করেন খাতার মধ্যে, একবার করাও হয়ে যাবে আর জমাও দেওয়া হয়ে যাবে। এবারে বলেন কারো কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাসাইনমেন্টের কোনো ডেডলাইন নেই না? অ্যাসাইনমেন্টের ডেডলাইন আপনারা বলেন, আপনারা যেদিন বলবেন যে স্যার এই দিন পর্যন্ত ডেডলাইন, ওই দিন পর্যন্ত দিন বলেন, যারা ক্লাসে আছেন এই মুহূর্তে। যদি বলেন স্যার ঈদের পরে ডেডলাইন, ঈদের পরে দিন। নেক্সট উইক ফ্রাইডে। নেক্সট উইক ফ্রাইডে মানে পরীক্ষার নেক্সট উইক বলতে পরীক্ষার পরেরটা না পরীক্ষারটা বোঝাচ্ছেন? পরীক্ষার পরে শুক্রবার স্যার। তার পরীক্ষার পরে আপনি 7 দিন সময় দেন। আচ্ছা, তাহলে পরীক্ষার পরের শুক্রবার আমি হচ্ছে ওটা অটো সেট করে রাখবো, তারপর থেকে রেসপন্স নেওয়া বন্ধ হয়ে যাবে। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে গুগল ক্লাসরুমে যারা জয়েন করছেন তারা সুন্দর করে জয়েন করবেন মানে হচ্ছে আপনার নাম আইডি এটা দিয়েই যেন গুগল ক্লাসরুমে থাকে, এটা নিশ্চিত করবেন। আর 2 নাম্বার অ্যাসাইনমেন্টের উপরে নাম আইডি যেন পারফেক্টলি থাকে। সব থেকে বড় কথা হচ্ছে গুগল ক্লাসরুমে কেউ ডাবল আইডি দিয়ে জয়েন করবেন না, তাহলে যেটা হয়, আমি প্রথম কি চেক করি আপনাদের একদম ফ্রাঙ্কলি বলি, হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম আমরা কি চেক করি, প্রথম আমরা চেক করি যে কে কে অ্যাসাইনমেন্ট দেয় নাই। সেটা কেমনে চেক করি? অ্যাসাইন্ড হয় সবার উপরে অ্যাসাইনমেন্টটা, ক্লাসের সবার উপরে, তার মধ্যে যারা জমা দেন না তাদের নট সাবমিটেড লেখা থাকে, বুঝেন ঘটনাটা? তো নট সাবমিটেড যাদেরটাই লেখা থাকে তাদের আগে শূন্য বসায় দেয়, তো তারা সাবমিট করে নাই, বাদ। তারা বাকি যারা আছে তাদের হচ্ছে ধরে নেওয়া হয় তারা অ্যাসাইনমেন্ট জমা দিছে।
তো কখনো যদি এরকম সিচুয়েশন হয় যে অ্যাসাইনমেন্ট থরলি চেক করতে পারতেছি না, সময় কুলাইতে পারতেছি না যে প্রত্যেকটা ঢুকে পড়ে পড়ে দেখবো, তখন আমরা কি করি, সবাইকে একটা কমন মার্কস বসাই, যে সবাইকে 9 বসাই লেটস সে। মানে যারা জমা দিচ্ছে সবাইকে 9 আর যারা দেয় না তাদেরকে 0। তখন আপনি যদি ডাবল আইডি দিয়ে জয়েন করেন আর যদি একটা আইডি দিয়ে জমা দেন আরেকটা দিয়ে জমা দেন নাই, তো যেটাই জমা দেন নাই ওটাতে 0 বসে যাবে জমা না দেওয়ার কারণে। তো পরে আমরা বাকিগুলো যে 9 বসাবো, 9 আপনার গায়ে আর পড়বে না কিন্তু। এটা একটা সমস্যা হয়, যার কারণে মাল্টিপল আইডি দিয়ে গুগল ক্লাসরুমে জয়েন করার দরকার নাই, একটাই যথেষ্ট। কারণ আমরা চাই অ্যাসাইনমেন্টটা আপনি জমা দিলেই আপনাকে এখানে সম্পূর্ণ মার্ক দিয়ে দেওয়ার জন্য। তার মানে এটা আমি ক্লাসে ম্যাথ করাইছি, সেই ম্যাথে আপনাকে করতেইছি, তো এই ম্যাথের আর ক্যালকুলেশন আমার ক্যালকুলেটরে চেক করে দেখার তো আসলে কোনো মানে হয় না। আমি দেখি যে আপনি সাবমিট করছেন কিনা ঠিকঠাক মতো। বুঝতে পারছেন ব্যাপারটা আমার দিক থেকে কি বুঝাইতে চাইছেন? জি স্যার। তো এই স্যার বিষয়টা রিনেমের সিস্টেমটা একটু পোর্টালে লিখে দিন। হ্যাঁ, এটা অবশ্যই লিখে দেবো, উদাহরণ সহ লিখে দেবো। অবশ্যই এই ফাইলে রিনেম করবেন। আপনার নাম আগে দিবেন না, আগে দিবেন আপনার আইডি, কারণ আইডি আপনার বড় পরিচয়। আইডি আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর অ্যাসাইনমেন্ট 1, এটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। আর কি দিব? আচ্ছা, তাও আমি তো লিখেই দিব, ওটা সমস্যা নেই, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্টটা কিভাবে করবেন, অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা সেটা খাতার উপরে লিখবেন, লিখে নিজেই আপনি নিজেই সলিউশন করবেন তার নিচে। তো এভাবে করে 7টা ম্যাথ 7টা পৃষ্ঠায় যাবে, 7টা পৃষ্ঠা স্ক্যান করে ছবি পাঠিয়ে দেবেন, এই আর কি। তো টেনশনের দরকার নেই। শোনেন, আমি একটা কথা বলি, আপনারা আমার কোর্সে ভালো করার সব থেকে সহজ উপায় হলো ম্যাথগুলো ঠিক মতন করতে পারা। যদি আপনি ম্যাথগুলো করেন, আমি দেখতেছি কোশ্চেনের মধ্যে আপনার কত 4 2 6 6 7 8 8 মার্ক, 8 মার্কের মতো শুধু ওই থিওরির ছোটখাটো জিনিসপত্র আছে, 8 সামথিং মার্কস পর্যন্ত। বাকি সবই আসলে ম্যাথ। একটা কোশ্চেনে 7টা ম্যাথ থাকা তো আসলে অনেক, প্রত্যেকটা ম্যাথে কমপক্ষে 4 মার্ক। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষার হলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেকশন এ থেকে 2টা অ্যান্সার করতে হবে, এটা আপনারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছেন, জেনে ফেলছেন। আর সেকশন বি থেকে যে কোনো একটা। তো সেকশন বি তে গিয়ে যদি দেখেন যে 2টা ম্যাথ আছে, আমি ট্রিক শিখাই, 2টা ম্যাথের মধ্যে একটা ম্যাথ আছে হচ্ছে থিওরি পার্ট একটু বেশি, ম্যাথ একটু কম, সেটা আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আপনি ম্যাথওয়ালা যেটা আছে সেটা করতে পারেন। আবার ম্যাথের মধ্যে যদি মনে হয় যে এই ম্যাথটা একটু বড়, তাহলে ওটা বাদ দিয়ে অন্য একটা করতে পারেন, কিন্তু প্রত্যেকটা থেকে একটু একটু কিন্তু করা যাবে না, ঠিক আছে। যেটাই করবেন এটাই করবেন। এখন আমি যেটা বলছি যে 7টা ম্যাথের মধ্যে কেউ চাইলে সে নিজের ক্ষমতা বলে 2টা ম্যাথ নাও করতে পারে, বাদ যে এই 2টা স্যার আমি পড়বই না, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। বুঝতে পারছেন? আচ্ছা, আমি স্ক্রিনে যেটা লিখছি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। নিছেন? আচ্ছা, আশা করি নিছেন। কেটে দিচ্ছি স্ক্রিনটা। নিছেন? জি স্যার। ওকে, স্ক্রিন ক্লোজ। বলছিলাম অ্যাসাইনমেন্টে, স্যার বলুন। বলছিলাম অ্যাসাইনমেন্টে আপনার প্রশ্ন তোলার পরে সর্ট করবো না এমনি শুধু মানে সর্ট করে মানে ম্যাথগুলো জমা দিব? আচ্ছা, এটা 2 রকমের হতে পারে। সেটা হচ্ছে আপনি যদি প্রশ্ন তুলে করেন, তাহলে কোন প্রশ্নের কোন অ্যান্সার সেটা কিন্তু আপনি মানে বুঝে যে কোন প্রশ্নটা আমরা কিভাবে সলভ করা উচিত সেটা করতে পারেন। এটা একটা ভালো উপায় পরীক্ষায় ভালো করার জন্য। আর না হলে পরীক্ষার হলে কোশ্চেনগুলো খুব কাছাকাছি দেখতে হয়। তো পরীক্ষার হলে আপনার মধ্যে এই কনফিউশন আসতে পারে যে এই ম্যাথ কি ওইটার নাকি অন্যটার। কারণ লং শান শর্ট শানটা 2টা করে ম্যাথ থাকতে পারে, মানে কাছাকাছি ধরনের ম্যাথ। ব্যাস নিজেদের মধ্যে না লাগলে আমার কোনো সমস্যা নেই, বুঝছেন? আমার কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট আপনাকে আমি 8 দিয়ে মার্ক দেওয়া শুরু করি, পরে অ্যাডজাস্ট করতে করতে ওটাকে 9 10 পর্যন্ত উঠাই, মানে ওই যে গ্রেড রাউন্ড আপ করার সময়। তো আমার কোনো প্যারা নাই, আপনি যেভাবে করলে এটা আপনার ভালোর জন্য দেওয়া, আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, এটা কোনো মার্ক কাটা যাবে না। বুঝতে পারছেন? আপনারা সবাই একটা টার্গেট রাখেন যে মিডে আমরা হচ্ছে 20-এর উপরে পাওয়ার চেষ্টা করব সবাই, ইনশাআল্লাহ। ম্যাথগুলো করব ঠিক মতন, ছোট কোশ্চেনগুলো অ্যান্সার করব, ছোট কোশ্চেনগুলো অ্যান্সার করলে মার্কস দিয়ে দিব, এর নিয়ে কোনো টেনশনের দরকার নাই। ম্যাথগুলো মোটামুটি করবেন, করার পরে যদি এরকম হয় স্যার অ্যান্সারে আমি শেষ পর্যন্ত মিলাইতে পারতেছি না, সেটা ভিন্ন কথা, বাট শুরু করবেন, করে যতদূর পর্যন্ত করা যায় করবেন, তাতে আপনি অবশ্যই পার্শিয়াল মার্কস পাবেন। দিব পার্শিয়াল মার্কস, সমস্যা নাই। আর সবাই একটু ভ্যালু চেঞ্জ থাকবে, তো তো কি করবেন, কি বলে ওটাকে, আপনি নিজের ক্যালকুলেটর একটু সলভ করে দেখবেন, ঠিক আছে?
স্যার যদি অর্ধেক করলে কি স্যার অর্ধেক নাম্বার দিবেন? হ্যাঁ অর্ধেক করলে অর্ধেক নাম্বার দিব। আপনি অর্ধেক কেন, আপনি যে যতটুকু করবেন ততটুকুর জন্য আপনাকে নাম্বার দিব। মানে হচ্ছে আমাদের বিভিন্ন সেগমেন্ট থাকে না, যেমন এটা বের করো, ওইটা বের করো, ওইটা বের করো। তো আপনি যে কয়টা ধাপ অতিক্রম করবেন ওইরকম হিসাব করে আমি ওইগুলো মার্ক আপনাকে দিব। মার্কস নিয়ে আপনার আচ্ছা মার্কস নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই, মার্কস পেয়ে যাবেন। মার্কস নিয়ে পরীক্ষা দেন ঠিক মতন, মার্কস রাখ না। আর দ্বিতীয় কথা হচ্ছে কেউ কোনো আনফেয়ার মিন্স করবেন না, ওপেন কোশ্চেন পরীক্ষা। তো কোশ্চেন আপনি জানেন, আনফেয়ার মিন্স করতে গেলে যদি ধরা খান তাহলে আবার এই কোর্স রিটেক করা লাগবে, কারণ এটা আমার স্ট্রিক্ট পলিসি। তো এটা করেন না, এমনি আপনি যা পারেন লেখেন, সমস্যা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। আর অ্যাটেন্ডেন্সে স্যার ধন্যবাদ এত সুন্দর করে কোঅপারেট করার জন্য। অ্যাটেন্ডেন্সে আপনাদের মার্কস যেটা হয়, আমি সত্যি কথা বলি, অ্যাটেন্ডেন্সের মার্কস যেটা হয়, আপনারা যারা রেগুলার ক্লাস করেন প্রতিদিন, তাদের রেকর্ড তো আমার কাছে আছে। আপনাদেরকে আমি প্রথমে 10 বসাই, আর বাকি যারা আছেন তাদেরকে তো 0 মার্কস দেই তা না, তাদেরকেও 7-8 মার্কস দেই। কেন দেই? কারণ না হলে পাস করতে অনেক কষ্ট হয়ে যায়। যদি দেখি যে আপনি পাস ঠিক মতন করতেছেন তাহলে এগুলো নিয়ে কোনো টেনশনের দরকার নাই। আর না হলে এই গ্রেস মার্কটা এগুলো নিয়ে দরকার নেই। আমি আপনাকে এক কথা বলে দিই, আপনি শুধু অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাকি কি করা লাগে ওটা আমি দেখবো, ওটা নিয়ে আপনার কোনো টেনশন দরকার নেই। আচ্ছা এই হলো কথা। আর 2 নাম্বার যেটা কথা সেটা হচ্ছে আম, পরীক্ষার সময় চেষ্টা করবেন যে আপনার টাইম তো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে অনেকগুলো ম্যাথ করতে হবে। তো বেশি সার্কিট স্কেল দিয়ে একে এসব করার সময় নষ্ট করার কোনো দরকার নাই। আমরা ইঞ্জিনিয়ার মানুষ, এগুলো সার্কিট মার্কেট স্কেল দিয়ে আঁকার কোনো এখানে কোনো দরকার নাই। তো আপনি হাত দিয়ে আঁকলে হবেন, তার কোনো সোজা হয় না। ঠিক আছে। অনেকে অনেকে পরীক্ষা খাতা দিয়ে স্কেল দিয়ে দিয়ে সময় নষ্ট করছে, সেগুলো কোনো দরকার নেই। যেমনে মন চায় তেমনি আঁকবেন, কোনো ঠিক আছে। অসুবিধা নেই। আচ্ছা এই গেল। আর এবার আপনাদের দিক থেকে কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন যে স্যার এটা কিভাবে করব বা এটা। স্যার আমি অলরেডি আর কি আপনি যে অনলাইনে ক্লাসটা করছেন তো এখান থেকে আমি ম্যাথ করতেছিলাম আর কি রাফ খাতা, তো এখান থেকে হয়তো আমি অ্যাসাইনমেন্ট অ্যাড করতে পারবো না হ্যাঁ হ্যাঁ, মানে। আপনি আপনার বাসার রাফ খাতারই ওইটাই অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে পারবেন। আমার কোনো A4 পেপার হতে হবে এরকম কোনো রিকুইজিশন নাই, আপনি যে কোনো কাগজে করলে ম্যাথ দেখা স্যার গেলেই হবে। এটা তো উপরে উপরে নাম বা আইডি রাখার কোনো ফাঁকা জায়গায় রাখি নাই, এক্সট্রা কভার পেজ দিতে হবে নাকি? হ্যাঁ তাহলে একটা এক্সট্রা কভার পেজ দেবেন, যেহেতু আপনি সফট কপি জমা দিচ্ছেন তো কভার পেজ দেওয়া সোজা হয়ে গেল না, প্রিন্ট তো আর করা লাগবে না। তো কভার পেজ দেওয়া তো সোজা হয়ে গেছে। স্ক্যান করার সময় একটা আর একটা সাদা পৃষ্ঠায় নাম আইডি লিখে ওইটা সহ স্ক্যান করা শুরু করবেন, তাইলেই তো হলো। ঠিক আছে স্যার। আর হচ্ছে গিয়ে এই এক্সাম্পল একেতে 7 নাও হইতে পারে, মানে 1 2 আরেকদিন করছেন 3 এভাবে আর কি উল্টা উল্টা সিরিয়াল থাকতে পারে। প্যাটার্ন নাই, আমি প্যাটার্নের কথা বলতেছি না। আমরা আমরা এভাবে করছি যে যখন যে টপিকের থিওরি পড়ছি সেটার সাথে তখন সেটার ম্যাথ করার চেষ্টা করছি। তো ওরকম এক্সাম্পল 1 2 দিয়েই যে হবে এরকম না, আপনার একের সাথে আপনার বন্ধুর মানে 7টা ম্যাথ থাকলে হলো। 7টা ম্যাথ থাকলেই হলো। হ্যাঁ তো আপনি আগে পারপাসটা ঠিক আছে বোঝেন। স্যার, অ্যাসাইনমেন্ট পারপাসটা হচ্ছে আপনার পরীক্ষা নিজের ভালো করার জন্য, আমার তো অ্যাসাইনমেন্ট দিয়ে কোনো দরকার নাই। তো সেরকম অ্যাসাইনমেন্ট হলে আমি আপনাকে এমন অ্যাসাইনমেন্ট দিতাম যেটা হলো আপনার খুঁজে নিজে ঘাটাঘাটি করে অ্যান্সার করতে হবে, কোনো অ্যান্সার নাই দেওয়া, সেরকম অ্যাসাইনমেন্ট দেই নাই আমি। সো ওটা কি আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার। আপনি ম্যাথ প্র্যাকটিস করেন বাসায়, পরীক্ষার হলে গিয়ে ম্যাথগুলো আগে করতে থাকবেন নিরিবিলি, পরে থিওরি লিখবেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় যে বিষয়টা বলবো, যদি কেউ হচ্ছে র্যান্ডমলি অ্যান্সার করেন, যে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যাবো না, আমি আমার মাঝখান থেকে যেখান থেকে মন চায় অ্যান্সার করবো, দয়া করে কোশ্চেনের পাশে না, বারবার বলি কোশ্চেনের উপরে লিখবেন যে কোশ্চেন নং 1-এর ব্র্যাকেটের মধ্যে বি, 1-এর সি, মানে উপরে একটা ফাঁকা দিয়ে কোণার মধ্যে লিখলে ওটা আলাদা করে রিকগনাইজেশন করা। র্যান্ডম অ্যানসারের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল স্যার, মনে করেন কি যদি ম্যাথ গুলো শুরু করে সবগুলো করতে থাকি, দেখা গেল 2 এর 3 2 এর এ তে আছে বা 2 এর বি তে, এই 3 এর বি তে আছে, এরকম ভাবে জাস্ট উপরে নাম্বার দিয়ে করে পরে থিওরি গুলো একসাথে সাজায় দিলে সমস্যা হবে স্যার নাকি? কোনো সমস্যা হবে না, আমি বলতেছি আপনি নাম্বারটা যদি ঠিক মতন লেখেন আপনার যা মন চায় তাই করতে পারবেন। খালি নাম্বারটা লিখবেন কোনায় না, নাম্বারটা লিখবেন মাঝ বরাবর বড় করে দাগ দিবেন নিচে একটা, মানে হলো এখান থেকে নতুন কোশ্চেন শুরু, এটা যেন বোঝা যায় দেখলেই। দ্যাটস ইট। আচ্ছা স্যার বুঝতে এইটুকু করে খালি খাতাটা আমার টেবিলে দিলেই হবে, বাকিটা আমি দেখতেছি, টেনশনে কোনো ধরনের, রিল্যাক্স। ঠান্ডা মাথায় পরীক্ষা দেন, কোনো অসুবিধা নাই। এটাই আপনাদের শুক্রবার লাস্ট পরীক্ষা, তারপর সবাই ঈদের ভ্যাকেশনে চলে যাবেন ইনশাআল্লাহ। তো ভালো মতন পরীক্ষা দেন। আর রমজান মাস আল্লাহর ইবাদত বন্দেগীর মাস। স্যার এই ক্ষেত্রে একটা বিষয় একটু কথা বলা ছিল স্যার, আপনার যে ল্যাব কোর্সটা আছে সেই কোর্সটার ব্যাপারে কি কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, ল্যাব কোর্সের ব্যাপারে বলবো। ল্যাব কোর্সে একটা গুগল ফর্মে পরীক্ষা নেব অবজেক্টিভ,
আপনাদের যেদিন ভালো লাগে সেই দিন হচ্ছে আমাকে বললে হবে স্যার আজকে তাহলে বা অমুকের দিন দিতে পারেন। তো ওটা একটা টাইম রাত্রের দিকে আপনাদের যখন ফ্রি থাকে দিব, আপনারা সবাই ওটার মধ্যে জাস্ট লগ ইন করে অ্যান্সারগুলোকে ক্লিক করে সাবমিট করে দিবেন, সেইটুকুই কাজ আছে। কোনো ইটি হবে না, ভাইবা টাইবা হবে না, তাই তো? ফাইনালে হবে, এখন মিডে কিছু হবে না। মিডে শুধু ওই যতটুকু বলছি ওইটুকুই হবে, কোনো ভাইবা হবে না। আপনাদের ল্যাব রিপোর্ট মিডের আগ পর্যন্ত যে কটা ওই কটা অবশ্যই জমা দিতে হবে। এখানেও অ্যাসাইনমেন্টের মতো স্ট্রিক্ট, ল্যাব রিপোর্ট না জমা দিলে মার্কস পাবেন না। তো ল্যাব রিপোর্ট জমা দিতে হবে। আর এর ডেডলাইন কবে রাখবেন স্যার? ল্যাব রিপোর্টের ডেডলাইন আজীবন, মানে সেমিস্টার শেষ পর্যন্ত। কারণ ওইটা আমি যখন গ্রেড বানাবো তার আগে আমার দরকার, তো আপনাদেরকে এত প্যারা দিয়ে লাভ নেই। ওটা আমি যখন রেজাল্ট বানাইতে বসবো তার আগে জমা দিলেই হবে। সো আমি একদম শেষের দিকে একটা ডেডলাইন দেব, ঠিক আছে? কিন্তু পোর্টাল কি খোলাই থাকবে না? হ্যাঁ, পোর্টাল খোলা থাকবে একদম পুরোটা সময়। যখন খুলছি পোর্টাল তো অলরেডি দিছি, এই থেকে একদম শেষ পর্যন্ত পোর্টাল খোলা থাকবে, ফাইনাল পরীক্ষা পর্যন্ত কখনোই বন্ধ হবে না, ঠিক আছে? তারপরে ফাইনাল পরীক্ষার 7 দিন পরে পোর্টাল বন্ধ হয়ে যাবে বা 2 দিন পরে পোর্টাল বন্ধ হয়ে যাবে। ফাইনাল পরীক্ষা মানে আপনার ডেডলাইন, এটা মাথায় রাখেন যে পরীক্ষার পরে কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? পরীক্ষার আগে সব কমপ্লিট করতে হবে। আর এটা কারণটা কি জানেন? থিওরিতে আমাদের কাছে এই মিড টার্ম পরীক্ষার পরে তারা আমাকে বলে যে হচ্ছে মিড টার্ম পরীক্ষা পর্যন্ত তোমার অ্যাটেন্ডেন্সের মার্কস আর হচ্ছে অ্যাসাইনমেন্টের মার্কস আর মিড টার্মের মার্ক এটা সাবমিট করে দিতে বলে ডিপার্টমেন্টের কাছে জমা, মানে একদম প্রুফ, এটা পরে আর যাতে না পাল্টানো যায়। তো সেই জন্য এটার ব্যাপারে স্ট্রিক্ট যে আপনি যদি এখন জমা না দেন তাহলে পরে ওইটা আর কাউন্ট করার সুযোগ থাকে না। আর ল্যাবে যেটা ল্যাব হচ্ছে যে কোনো সময় দিলেই হবে, ওটা সমস্যা নেই। তো এখন বলেন যে ল্যাবের মিট কবে দিবেন? যেই ডেটে রাখছেন ওই ডেটেই দেই, সমস্যা হবে বলে। কোন ডেট জানো? ডেট তো আমি নিজে জানি। থেকে জেড স্যার রুটিনে যেটা আছে ওটাতেই হোক। মানে ওটা কয় তারিখ আমাকে একটু বলতে পারেন? 9 তারিখ। 9 তারিখ। স্যার আমাদের 10-11 তারিখের। আচ্ছা, 9ও না 10-11ও না, সবাইকে একদিনে নিব, কারণ আপনারা আমার যে কয়টা সেকশন আছেন সবার একটাই একসাথে গ্রহণ করবেন, জমা দিবেন। আমি ডেডলাইন আমি জানাই দেব, ওটা পরীক্ষার ওটা মেনটেন করার দরকার নেই। তবে এটুকু জানাই দেই যে আমাদের ইউনিভার্সিটি যে এই সপ্তাহে পরীক্ষা যে শেষ হয়ে যাবে, মানে কি বলে থিওরি পরীক্ষা, তারপরে যে একটা সপ্তাহ সময় থাকবে না শুক্রবার পর্যন্ত, এইটার মাঝখানে একদিন আপনারা বলেন মঙ্গলবার দিবেন না বুধবার দিবেন? দুঃখ বলেন মঙ্গল নাকি বুধ? আচ্ছা যাই হোক, ঠিক আছে তাহলে বুধবার রাতে ধরেন কয়টার দিকে দিবেন? ঠিক আছে এর আগে। ওকে, এর আগে না স্যার, এর আগে না স্যার, এই যে এই টাইমে নেন। ঠিক আছে তাহলে হচ্ছে 10:30। 10টার সময় শুরু করেন। 10টা তাড়াহুড়ো হয়ে যায় মসজিদ থেকে আসতে আসতে, আজকে একটু দেরি হয়ে গেছে, মানে একটু তাড়াহুড়ো হয়ে যায়, তার একটু পরে 10:30 দেন। 10:30। হ্যাঁ সেটাই আমারও সেম। তো হচ্ছে 10:30 দেন। 10:30 স্যার সামনের উইকের বুধবার তাহলে। সামনের উইকের বুধবার, হ্যাঁ এই পরীক্ষাটা থিওরি শেষ হয়ে যাবে তারপরের সপ্তাহে বুধবার। আচ্ছা কি আসবে একটু বলে দেই। আসবে হলো শর্ট কোশ্চেন, অবজেক্টিভ টাইপ। আপনারা সবাই ফুল মার্কস পাবেন, কেন? কারণ আপনারা কোশ্চেন গুগল করবেন, তো ওটা নিয়ে কোনো টেনশন নাই। এটা তো ফিরানোর কোনো উপায় আমি দেখতেছি না। তাহলে পেজ চালাইতে হবে আমাদের ক্লাসরুম, তাহলে একটা রেস্ট্রিকশন বসানো যায়, যেটা আমাদের কাছে সম্ভব না এই মুহূর্তে। ঠিক আছে তাহলে রাত হয়ে যাচ্ছে, আপনারা এই পরীক্ষার পরের সপ্তাহে শুক্রবারে কি ক্লাস হবে? এই পরীক্ষার পরের সপ্তাহে শুক্রবারে ক্লাস হওয়াটা ডিফিকাল্ট, মানে ইউনিভার্সিটি হয়তো বলবে যে ক্লাস হবে, এখন আসলে সবার জন্য ওই সময় আসাটা খুব কঠিন। জেডবি এক্সাম, সেটবির জন্য কোনো সময় আমাদের ক্লাস থেমে থাকে নাই। না সেটবির জন্য কখনো ক্লাস হয় না, সেটবির সময় ক্লাস হয়। এখন দুইটা কাজ হইতে পারে, যে ওই তারিখ যদি অনলাইন ঘোষণা করে, অনলাইন ঘোষণা করবে না এটা শিওর আমি, কারণ হচ্ছে ওই দিন সেটবির পরীক্ষা হলে অনলাইন কেমনে ঘোষণা করবে, সো অনলাইন না অফলাইনই হবে। তো আসবেন দেখি ওই ক্লাসে, আমার তো যাইতেই হবে, সো আপনারাও যারা যারা কাছে আশেপাশে আসেন আসবেন, কি পড়াবো দেখি ওই দিন, ফ্লেক্সিবিলিটি থাকবে বুঝছেন, অসুবিধা নেই, রিল্যাক্স।
রোজার মাস যদি কেউ চান আগে আগে বাড়ি যাবেন, যাইতে পারবেন, এটা নিয়ে আমার কোনো প্যারা নেই। স্যার ওইটা তো অনলাইনে হওয়ারই সম্ভাবনা বেশি না? 16 তারিখের পরে। না অনলাইনে হতো যদি সেট বি এক্সাম না থাকতো। এখন ধরেন টিচার তো চলে যাবে ওখানে, হ্যাঁ টিচার চলে যাবে ইউনিভার্সিটিতে, তো অনলাইন ক্লাস কোথায় বসে কিভাবে কি নিবে মানে সেট বি এর জন্য, তো অনলাইন না হওয়ার চান্সেস আছে আর কি। আচ্ছা, আরেকটা অনুরোধ হলো, আপনারা কেউ সেট বি এক্সাম দিয়েন না দয়া করে। যদি কারো খুব দুর্ঘটনা আল্লাহ না করুক হয়, তাহলে সেট বির কোশ্চেন ভাই সো মাচ ডিফিকাল্ট। শোনেন আমি বলি, যতগুলো টিচার যতগুলো কোশ্চেন করছে এই সবগুলো থেকে একটা একটা কোশ্চেন নিয়ে সেট বির কোশ্চেন বানানো হয়েছে। সো নট গো ফর সেট বি। ওকে স্যার। স্যার এই পরীক্ষাটা এমন করা হয় কেন স্যার? কারোর সমস্যা থাকতেই পারে, তার সেট বি দেওয়ার দরকার হইতেই পারে, তা এইভাবে প্রশ্ন করলে পোলাপান কেমনে পারবে স্যার? তো সেট বির কোশ্চেনটা আসলে সেন্ট্রালি হয়, সেট বির জন্য কোনো টিচার দায়ী না। এখন সেট বির কোশ্চেন কিভাবে সেট করবো তাহলে বলেন? সেট বির কোশ্চেন তো সবাই মিলায় সেট করতে হবে। একটা তো মডারেটর যিনি থাকে এই কোর্সের, সে একটা কোশ্চেন বানায় সবারটা দেখে টেকে, তো সেই মডারেটর এক একটা টিচারের কোর্স থেকে কিছু নেয়। সেট বি ব্যাপারটা হচ্ছে আপনি কোশ্চেন তো সবই কাছাকাছি। এখন আপনি আমার সাথে মেইন পরীক্ষা দিলে যেটা হয়, হ্যাঁ আমি মেইন পরীক্ষা আমার সাথে দিলে যেটা হয়, আমি যা পড়াইছি সরাসরি সেটাই পাচ্ছেন। ওইখানেও কনসেপ্ট সেম কোশ্চেনই আসবে, হয়তো 2 এর জায়গায় 10 থাকবে, একটু ঘুরানো পেঁচানো থাকবে কোশ্চেনটা, কারণ অন্য টিচার হয়তো সেটা করছে, আমি জানি না। তো স্যার এইভাবে বিষয়টা কেমন হয় মনে করেন কি, গতবার আমাদের একজন এরকম দিছে, এর আগের বারও কয় কি সেট বি এক্সামটা দেওয়াটা টাকাটা জলে ফেলানো সমান কথা, তাহলে সেট বি দিয়ে লাভটা কি হয়? আর সেট বি যদি দেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রিপারেশন নেবো তাহলে? আর সেট বির এক্সামের কোশ্চেন যে কঠিন হবে এটা তো একদম আপনারা সবাই আমার সাথে একমত, কারণ সেট কোশ্চেন ফাঁস হয়ে গেছে অলরেডি। এখন সেম কোশ্চেন তো আপনাকে আমি সেট বিতে অবশ্যই দিতে পারবো না, তাই না? তো সেট বির কোশ্চেন অবশ্যই আলাদা হবে। এটা হলো আপনার যা পড়ান সেটা থেকে কখনো প্রশ্ন হয় না, মানে আউট অফ টপিক থেকে প্রশ্ন করে। আর সেট বি এর আগে যদি কেউ দিতেই চান একান্ত, তাহলে আপনার রেসপেক্টিভ কোর্স টিচারের সাথে একটু যোগাযোগ করে রাখতে স্যার পারেন। একবার দিছি, শিফট হয়ে গেছে স্যার, আর দেবো না। দিয়েন না, আসলে সেট বি খুব ডিফিকাল্ট আসলে সেট বি স্যার স্যারের সাথে মানে যে কোর্স নেই তার সাথে কথা বললে কি লাভ হয় না কি হচ্ছে ইয়ে? সে মোটামুটি একটা ধারণা দিতে পারে, যদি সে সেট বির কোশ্চেন দেখে থাকে তাহলে সে বলতে পারে যে এগুলো দেখছি আমি, এই আর কি। সাজেশন মডারেটরের সাথে কি কথা বলা যায়? মডারেটরের সাথে কথা বললে, মডারেটরের সাথে সম্পর্ক ভালো না থাকলে তো কেমনে কথা বলবেন? যেমন আগে এই কোর্সের মডারেটর একসময় আমি ছিলাম পুরো সবগুলো, এখন আমি মডারেটর এই কোর্সের এবার না, তো এবার আমি সেট বি কোশ্চেন দেখি না এখন আর কি। আবার মিডের পরে আমি এবার এটার মডারেটর হয়ে যাইতে পারি। তাইলে কি এই সমস্যা, এই সেট বি পরীক্ষার কোনো সমাধান নাই? সেট বির পরীক্ষার সমাধান আসলে আছে, ইউনিভার্সিটি সেটাকে কিভাবে দেখে আমি জানি না। মানে আমাদের সময় যেটা হয়তো, কেউ যদি অ্যাক্সিডেন্টালি পরীক্ষা এরকম না দিতে পারতো, আমাদের সময় তার সেট বিয়ের ব্যবস্থাটা হয়তো তার কোর্স টিচার যে তাকে পড়াইছে সেই একটা কোশ্চেন তার জন্য করতো, এবং সে ওই টিচারের রুমে যায় পরীক্ষাটা দিত, বা টিচার তাকে পরীক্ষাটা কোনো একটা ভাবে নিত। সেটার জন্য একটা হিউজ অ্যামাউন্টের ফি পে করা লাগতো অবশ্যই, কারণ টিচার আলাদা তার জন্য কোশ্চেন করবে, আলাদা একজন স্টুডেন্টের জন্য পরীক্ষা নেবে, সে তো একটা ভালো অ্যামাউন্টের অ্যামাউন্ট তো আমাদেরও পে করা লাগে, কিন্তু লাভ উড়াইতে পারি না। আপনাদের অ্যামাউন্ট একটু কম যদিও সেট বি। যাই হোক, এটা আমি জানি না, এটা আপনারা অথরিটির সাথে কথা বলবেন। এই সেট বি কি কিভাবে নেয় এটা সম্পর্কে আমি দেখছি, একবার গেছিলাম, খুবই একটা বাজে অবস্থা। আমি হলের মধ্যে ঢুকেই তো ভালো লাগে না, সবাই এক একটা নানান জিনিস লিখেছে, কেউ 4টা সেট বি দিচ্ছে একদিন, কেউ 3টা দিচ্ছে, হয়ই না এগুলো। ওটা হচ্ছে জাস্ট ফেল বাঁচানোর একটা উপায় দেখতেছি আমি, এছাড়া ওটা কোনো ফ্রুটফুল এক্সাম হয় না। তারপরও আপনাদের জন্য সাজেশন থাকবে, যদি কেউ দিতে চান তাহলে রেসপেক্টিভ কোর্স টিচারের সাথে কথা বলতে পারেন, তাহলে আপনি মোটামুটি তো একটা ধারণা পাবেন। আগে 40 পাইতেন, এখন না হয় 35-30ই পাবেন, এর বেশি কম তো হওয়া উচিত না, তাই না? কোশ্চেন তো আমি কি লিভ নিব? হ্যাঁ আপনারা সবাই লিভ নিতে পারেন, আপনারা আস্তে আস্তে করে। আমার এটুকুই বলার ছিল, আপনাদের কোনো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারেন, আর যদি কারো আলাপ আলোচনার কোনো বিষয় থাকে থাকেন, সমস্যা নেই, ফ্রি আছি আমি। স্যার আপনার একটা ম্যাথের মাঝে ওই 5-6 লাইন লিখছিলেন আর কি, কন্ডিশন। ওটুকু লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ, ওই যে লাস্টের বড় ম্যাথটার মধ্যে। হ্যাঁ স্যার এই জায়গা যদি আমি অ্যাজ এ নো লোড, মানে যেভাবে করে আসছিলাম আগে, অ্যাজ নো লোড দ্য আর্মেচার কারেন্ট ইজ 0, এখান থেকে স্টার্ট করলে কি স্যার হবে না? ইংলিশ লেখাটুকু মনে থাকে না? ইংলিশ লেখা নিজের মতো করে লিখবেন। এখন শোনেন, আমি আপনাকে বলি ওইটুকু যে ওভাবেই লিখতে হবে তা না, আমি আমার মতো করে লিখছি, আমি বইয়ের মতো করেও লিখি নাই, আমি লিখছি আমার মতো, বই লিখছে বইয়ের মতো। আপনি যেভাবে আপনি বুঝাইতে পারলে হবে ঘটনাটা, Just যেখান থেকে যেভাবে পারেন আর কি। এইগুলো কোনো কনক্রিটই নাই যে হ্যাঁ এটাই লিখতে হবে, এরকম কোনো লাইন নাই পৃথিবীতে, আপনি যা মন চায় লিখতে পারেন, মানে নিজের মতো করে। যে আমরা এখানে নোলোডে এটা ধরছি, তাই ভোল্টেজ 0, তো আমরা এইভাবে ম্যাথ করা শুরু করছি, জাস্ট এইটুকু লিখলেও হবে, মানে বুঝায় বলতে পারলেই হবে।
জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আর অ্যাটেন্ডেন্স আপনারা এখানে দিচ্ছেন, দেখতে পাচ্ছি আমি। অ্যাটেন্ডেন্স আসলে দেওয়ার দরকার নাই, যেহেতু এটা আমরা কোনো ফর্মাল ক্লাস আলাপ আলোচনা করতেছি আপনার সাথে, তো কোনো অ্যাটেন্ডেন্স লাগবে না, আসলে টেনশন করা লাগবে না। আপনারা খালি ভালো করে পরীক্ষাটা দেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। স্যার অ্যাটেন্ডেন্সের মার্ক দিয়ে দিন আর কি, ভালো। অ্যাটেন্ডেন্সের মার্কস যারা ক্লাস করছেন তারা তো 100% পাবেন, আর যারা ক্লাস করেন নাই তারাও 70% পাবেন, সমস্যা নেই। স্যার এবার করতে পারি না বেশি একটা, স্যার একটু দেখিন স্যার। হ্যাঁ জানি আমি, আপনি করতে পারেন নাই, প্রান্ত না আপনি? জি স্যার। হ্যাঁ বুঝছি। ঠিক আছে, সমস্যা নাই। আর কি আপনারা ইফতার পার্টি টার্টি কবে করতেছেন? সব ডিপার্টমেন্ট দেখি যে শুক্রবার হইলেই ইফতার পার্টি করে, দাওয়াতটা তো দিলেন না। আচ্ছা, তাহলে তো স্যার ইসে বসতে হবে, ক্লাব মেম্বাররা মিলে বসতে হবে। এত জটিলতা এখন করা সম্ভব হবে কিনা জানি না, ওরা নিজেদের উদ্যোগে করেন। আচ্ছা, কেউ একজন আমাকে এসে বলছিল স্যার একদিন চলেন ইফতার করি, ওই যে কি নাম, ক্লাবেরই কোনো মেম্বার হয়তো, আমি জানি না, তো স্যার করা যেতে পারে। আমরা আমাদের মধ্যে মানে ক্লাবের তো একটা বলছিল, মানে আর কি এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, কিন্তু পোলাপান পরীক্ষার জন্য রেসপন্স করছে না বলে ক্লাব জিনিসটা নিয়ে চুপ আছে। ওই মানে লাস্ট পরীক্ষার দিন মনে হয়। এই সপ্তাহ শেষ হবে 5:45। না, ওইটা যদি করতে চান তাহলে এভাবে করতে হবে, যাদের পরীক্ষা আগে শেষ হয়ে গেছে, ধরেন 1 আর 2 বা এরকম যাদের পরীক্ষা ছিল 1-3, তারা আয়োজন করবে আর আপনারা পরীক্ষা দিয়ে এসে অ্যাটেন্ড করবেন, এরকম করা যায়। মানে একদল আয়োজন করবে, ওদের তো পরীক্ষা শেষই, ওদের আর কি, ওরা আয়োজনটা করবে আর বাকিরা হচ্ছে ই করবে, এরকম করে করা যায় যদি চান আপনারা। এই ঠিক আছে, যাই হোক, ওটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, ওগুলো পরীক্ষা ভালো করে দেন আগে, ওটা আমরা তারপরে সপ্তাহে করতে পারবো, কোনো অসুবিধা নেই। স্যার তারপরের সপ্তাহে পোলাপান পাওয়া যাবে না স্যার, যদি হয় সামনের সপ্তাহে করলে ভালো হবে স্যার। এই যে শুক্রবারে, আচ্ছা শুক্রবারে একটা ঝামেলা আছে, শুক্রবার হচ্ছে আমাদের ফেয়ারওয়েল প্রোগ্রাম আছে 2টা, সো ওই সময় মনে হয় ইফতারিতে ফেয়ারওয়েল প্রোগ্রাম আছে টিচারদের সবার, সো ওখানে টিচাররা কেউ থাকতে পারবে না। আপনারা যদি করতে চান করতে পারেন, টিচাররা বলতে চেয়ারম্যান স্যারও থাকবে না, কেউই থাকবে না, কারণ হচ্ছে ওই আমাদের 2জন টিচার চলে যাচ্ছেন, তো আপনাদের মোহাম্মদ আলী স্যার আর লুবাবা ম্যাডাম এরা চলে যাচ্ছেন। স্যার কোন শুক্রবার ফেয়ারওয়েল হচ্ছে? এই পরীক্ষার পরে শুক্রবার? পরীক্ষা শুক্রবার।